আমি জানি যে মানে প্রচন্ড কষ্টের মধ্যে পেনশনাররা আছেন। মানে একটা সকালবেলায় আমাকে একজন ফোন করেছিলেন, তখন সকাল 7টা বাজে। ফোন করে মানে খুব কাঁদো কাঁদো গলায় বললেন যে বাবা আমি 86 বছরের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। তা আমি সকালবেলাতে আমার অভ্যাস বসে আমি প্রণাম নিবেদন করলাম, আমরা প্রণাম নেবেন আবার। বললেন যে বাবা আমি ক্যান্সার পেশেন্ট, আমি খুব আশা করেছিলাম যে এই টাকাটা পাবো, আমার পেনশনের যে টাকাটা পাই সেটা দিয়ে আমার চলে না, টাকাটা কি বাবা পাবো না? তাহলে আমি অন্তত একটা কেমো নিতে পারতাম। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ মামলার 72 ঘন্টা বাকি। 2 তারিখ সরাসরি দিল্লি চলে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা, ভাস্করবাবু তার নেতৃত্বে থাকছেন, এবং 3 তারিখ সম্ভবত রবিবার গোপাল সুব্রমণিয়াম, যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী, তার সঙ্গে তারা কনফারেন্সে বসছেন। থাকছেন আইনজীবী সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, থাকছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, এবং গোপাল সুব্রমণিয়ামের সঙ্গে ডিএ মামলা সংক্রান্ত ব্যাপারে 4 তারিখে কীভাবে এই সরকারের প্রতারণা, নবান্নের প্রতারণা, 14 তলার ওই প্রতারক মহিলার প্রতারণাকে মোকাবিলা করবেন, তার রণকৌশল ঠিক করবেন। সমস্ত তথ্যগুলো সব কিছু বললেন না ভাস্করবাবু, কিন্তু বললেন যে এই লড়াই সর্বাত্মক লড়াই, এবং আমার নিজেরও ধারণা যে মামলাটায় উঠবে প্রথম দিকে কন্টেম্প্ট অ্যাপ্লিকেশনটা বিচার্যের মধ্যে আসবে, অর্থাৎ যে মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের আইনজীবীরা, মনুসিংহীরা, যারা দিনের পর দিন তারিখ পে তারিখ এর কালচারে জাস্টিস চন্দ্রচূড়ের আমল থেকে এই মামলাটাকে ঢুকিয়ে বিলম্বিত করে অসংখ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘশ্বাস বাড়িয়েছেন। ফলত সেই মনুসিংহীরা আবার নতুন করে একটা প্রতারণার ছক তৈরি করবেন, এটাই স্বাভাবিক। কারণ প্রতারক সরকার, তার আইনজীবী তো তাদের কৌশলেও প্রতারণা রাখবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এবার যেটা নতুনত্ব আমার কাছে মনে হয়েছে, ভালো লাগলো, সেটা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে অর্থনৈতিক নথি পশ্চিমবঙ্গ সংক্রান্ত একাধিক ফাইলবন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা সরাসরি হয়তো সুপ্রিম কোর্টে সেদিন সওয়ালের সময় প্রয়োজন হলেই পেশ করা হবে। কি কি সেই নথি, স্বাভাবিকভাবে আমিও সেটা সবটাই টেলিকাস্ট করতে চাইনি, ভাস্করবাবুরাও চাননি। আমি তাকে প্রশ্ন করেছিলাম, সরাসরি টেলিফোনে রয়েছেন, দুর্গাপুরে রয়েছেন, বলছেন আমরা কলকাতা থেকে সরাসরি চলে যাচ্ছি 2 তারিখ শনিবার, অপেক্ষা করুন, লড়াইটার শেষটা দেখব, তার জন্য যা যা কাগজপত্র তৈরি করার প্রায় প্রস্তুতি একদম শেষ লগ্নে। এবং তারই মধ্যে খবর এলো যে 1,10,000 টাকা দুর্গাপুজোর কমিটিগুলোকে এই সরকার উদার হস্তে দিচ্ছে, যেটা আমি হিসাব করে দেখলাম প্রায় 30% গ্রোথ। সরকারি কর্মচারী, সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিএ দিতে গেলেই সরকারের টাকা ফুরিয়ে যায়, প্রতারক সরকারের টাকা ফুরিয়ে যায়। আবার কন্ট্রাকচুয়ালদের পার্মানেন্ট করতে গেলেই প্রতারক সরকারের টাকা ফুরিয়ে যায়। আবার প্যারা টিচারদের মাইনে দিতে গেলে এদের এই প্রতারক সরকারের টাকা ফুরিয়ে যায়। ভোকেশনাল শিক্ষকের মর্যাদা দিতে গেলে সরকারের টাকা ফুরিয়ে যায়। সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল করতে গেলে সরকারের টাকা ফুরিয়ে যায়, এবং নিয়োগ করতে গেলেই সরকারের টাকা ফুরিয়ে যায়। ফলত স্বাভাবিকভাবে সমস্ত বিষয়গুলোই কিন্তু এবারে ডিএ মামলার অন্তর্ভুক্ত হচ্ছে বলে আমার মনে হলো সামগ্রিকভাবে। আমি আজকে কথা বাড়াবো না, সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চে যিনি আহ্বায়ক ভাস্কর ঘোষ কী প্রস্তুতি নিচ্ছেন, কতটা প্রস্তুতি নিচ্ছেন, কিছুটা আন্দাজ দিলেন। আজকের কথোপকথনে আমি সরাসরি তার সঙ্গে ডিএ সংক্রান্ত ব্যাপারে কথা বললাম। আজকে সরাসরি নতুন বাংলায় তার কথাটাই শুনি। নমস্কার ভাস্করবাবু। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ বলছি, 72 ঘন্টা বাদে ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে জাস্টিস করল জাস্টিস নাথের বেঞ্চে। আপনি কি দিল্লি যাচ্ছেন? ফিজিক্যালি প্রেজেন্ট থাকবেন? হ্যাঁ, লিস্ট পাবলিশ হয়েছে, আজকে 13 নম্বর সিরিয়ালে সেদিন শুনানি আছে। 12 নম্বর কোর্ট, 13 নম্বর সিরিয়াল। 12 নম্বর কোর্ট, 13 নম্বর। টপ অফ দ্য লিস্ট শুনেছিলাম। হ্যাঁ 13 নম্বর মানে সেটা দেখুন, টপ অফ দ্য লিস্ট বলতে সেটা জাজ কল করেও নিতে পারেন আর কি। ওটা তো জাজের উপরে নির্ভর করে। আমরা সেটাকে ইয়েও করেছি, আশা করি যে সেটা তাড়াতাড়ি শুনানি হবে, ফার্স্ট হাফের মধ্যেই শুনানি হয়ে যাবে। ফার্স্ট হাফের মধ্যেই শুনানিটা হয়ে যাবে। আপনারা কি প্রথম, আমি টেকনিকগুলো জিজ্ঞেস করবো না কখনোই, কেন মামলার প্রত্যেকটা লড়াইয়ের একটা পদ্ধতি থাকে। আমি যতটুকু যেটুকু বুঝেছি, মানে আইনের ছাত্র না হয়, সেটা হচ্ছে কন্টেম্প্ট অ্যাপ্লিকেশনটা প্রথমেই বোধহয় বিচার্যের মধ্যে চলে আসবে, তাই না? হ্যাঁ একদমই তাই, কন্টেম্প্ট অ্যাপ্লিকেশনটাই প্রথম বিচার্যের মধ্যে আসবে, তারপরে হয়তো বাকিটা শুনানি হবে। এবং আমরা অন্তত সেটাই প্রেস করব, কন্টেম্প্টটা আগে শুনানি হোক, তারপরে বাকিটাতে যাক। কারণ সরকারও একটা এমএ ফাইল করেছে, মডিফিকেশন অ্যাপ্লিকেশন। এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা যদি ডিসকার্ডেড হয়ে যায়, ক্যান্সেলড হয়ে যায়, এবং আশা করি সেটা হবেও। সব পয়েন্টগুলো দিয়ে পরে করা হয়েছে, সেগুলো অন্তত সুপ্রিম কোর্টের কাছে গ্রাহ্য হওয়া উচিত নয়। অন্তত
মানে এই বেঞ্চেও যে শুনানি হয়েছে, সেই শুনানি চলাকালীন সময়ে মাননীয় বিচারপতি সেসব কথা বলেছেন যে টাকা পয়সা কোথা পাবে না পাবে, এই টাকাটা তো একদিনে হয়নি, এই টাকাটা অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট, সুতরাং টাকাটা তো না দিয়ে এই জায়গাটা নিয়ে আসা হয়েছে। এই কথাগুলো উনি যেহেতু বলেছেন, আশা করা যায় মডিফিকেশন অ্যাপ্লিকেশন টিকবে না। এবং একটা কথা এই প্রসঙ্গে মনে হচ্ছে, আপনাদের তো রবিবার বোধহয় কনফারেন্স আছে আপনাদের, মানে ইন্টারন্যাশনাল মানে পরিচিত এবং ভারত বিখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়ম তিনি আপনাদের হয়ে লড়ছেন, সিদ্ধার্থ ব্যানার্জি থাকছেন, আপনাদের বিক্রম ব্যানার্জি থাকছেন। একটা জিনিস কি আপনাদের পক্ষে সুবিধা হলো না, এই যে আজকে অকশন ডেকে, মানে পুজোর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অকশন ডেকে প্র্যাকটিক্যালি কত বাড়াবো, 90, কত বাড়াবো 1, আচ্ছা ঠিক আছে 1,10,000 করে দিলাম। যে সরকার এইভাবে টাকা খরচা করতে পারে সেই সরকার মানুষের অধিকারটাকে নিয়ে কালো বিলম্ব করতে পারে, এটা কি আপনারা উল্লেখ করবেন? সওয়াল জবাব পর্বে তো এই কথাটা তো তুলে নিয়ে আসবোই, এটা তো নিশ্চিন্ত থাকতে পারেন যে আমরা মানে সওয়াল জবাব পর্বে এই কথাটা তো তুলে নিয়ে আসবো যে সরকারের টাকা নেই বলে সেই সরকার এইভাবে খরচা করে, এবং অন্যান্য ইকোনমিক্যাল প্যারামিটার যেগুলো আমরা জোগাড় করেছি দেওয়া তথ্য, সেগুলো আমরা এর মধ্যে মানে জুড়ে দেওয়ার চেষ্টা করবো। সেগুলো সমস্ত কিছুই আমাদের তৈরির মধ্যে আছে এবং সেগুলো তৈরি হচ্ছেও আর কি। আপনাদের প্রস্তুতি কি একদম ফাইনাল স্টেজে? মানে আমি প্রস্তুতি নিই। ইকোনমিক্যাল প্যারামিটার, আপনি আপনার কথার মধ্যে ইকোনমিক্যাল প্যারামিটার মানে রাজ্য সরকার অর্থনৈতিক ভাবে পারে কিন্তু করছে না, ইচ্ছে করে বদমাইশি করছে, এই জায়গাটার জন্য ইকোনমিক্যাল প্যারামিটার শব্দটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হলো, সেই জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ, আসলে মানে এই যে কোমর ভেঙে যাওয়ার কথা বলা হচ্ছে, যে দেউলিয়াপনার কথা বলা হচ্ছে, এই যে কেন্দ্র টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে বলে যেসব কথাগুলো সুপ্রিম কোর্টে মানে যেগুলো মানে রাজনৈতিক মঞ্চের কথা, সেগুলোকে সুপ্রিম কোর্টের অন্দরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। যদি প্রয়োজন পড়ে, আমরা সেগুলো সবকিছুই ইয়ে করছি, যদি প্রয়োজন পড়ে তখন সেই কথাগুলো উত্থাপিত হবে। আর যদি মনে হয় যে মানে মামলার গতি প্রকৃতি দেখে যে সেগুলোকে কোনো প্রয়োজন নেই, তাছাড়াই আইনের যেসব যুক্তি আছে সেই যুক্তি দিয়ে এগুলোকে খণ্ডন করে দেওয়া যায়, তাহলে সেগুলোকে মানে অহেতুক আমরা তুলতে চাই না। কিন্তু একটা কথা আমরা নিশ্চিত যে মানে যে আক্রমণাত্মক গতিতে আমরা এগিয়ে চলেছি সমস্ত কর্মচারী পক্ষই, আমি শুধুমাত্র আমাদের কথা বলছি না, সমস্ত কর্মচারী পক্ষই, তাতে আমি জানি যে মানে প্রচন্ড কষ্টের মধ্যে পেনশনাররা আছেন। মানে একটা সকালবেলায় আমাকে একজন ফোন করেছিলেন, তখন সকাল 7টা বাজে, ফোন করে মানে খুব কাঁদো কাঁদো গলায় বললেন যে বাবা আমি 86 বছরের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। তা আমি সকালবেলাতে আমার অভ্যাস বছর আমি প্রণাম নিবেদন করলাম, আমরা প্রণাম নেবেন আবার বলেন যে বাবা আমি ক্যান্সার পেশেন্ট, আমি খুব আশা করেছিলাম যে এই টাকাটা পাবো, আমার পেনশনের যে টাকাটা পাই সেটা দিয়ে আমার চলে না, টাকাটা কি বাবা পাবো না, তাহলে আমি অন্তত একটা কেমো নিতে পারতাম। মানে তারপর থেকে আমার মন মেজাজ এত খারাপ হয়ে আছে যে মাঝে মাঝে ভাবি যে ধরুন প্রতি মুহূর্তে আমাদেরকে লড়তে হচ্ছে এই কারণের জন্য। গতকালকে সন্ধ্যেবেলাতেও একজন কর্মচারী এসেছিলেন, ট্যুরিজম ডিপার্টমেন্টে চাকরি করেন, মানে শিলিগুড়িতে পোস্টিং ছিলেন, সেখানে একটা কাটমানি সিন্ডিকেট চলে, সে তার বিরোধিতা করার জন্য তাকে মানে ট্রান্সফার করা হয়েছে দুর্গাপুরে। তার স্যালারি থেকে শুরু করে তার মানে সিগনেচার সমস্ত কিছু হয় শিলিগুড়ি অফিস থেকে, কিন্তু তার পোস্টিং হচ্ছে দুর্গাপুরে। এই যে ফেডারেশনের এইসব লোকগুলো যারা কাটমানিটাকে অনেক বেশি করে আদর্শ মনে করেন এবং কথায় কথায় বলেন যে মুখ্যমন্ত্রী তো খুব দয়ালু, যখন ইচ্ছা হবে তখন ডিএটাকে মিটিয়ে দেবেন, যে একদিকে এই পক্ষ আছে যারা নিজেদের অধিকারের ঊর্ধ্বে মানে কাটমানি যে সিন্ডিকেট সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার মধ্যে নিজেদের গৌরব খুঁজে পান, আর অপরদিকে এই সৎ কর্মচারীরা আছেন যারা কাজ করছেন আর নিজের মানে মাথার ঘাম পায়ে ফেলে রাজ্যবাসীকে সরকারের পরিষেবাগুলোকে পৌঁছে দিয়েছেন সেই সব পেনশনাররা, যারা নিজেদের যৌবনকালে বিভিন্ন লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের বহু অধিকারকে সুরক্ষিত করে দিয়ে গেছেন। এই পক্ষের লড়াইয়ের মধ্যে যে মানে মাঝে মাঝে যে বৈপরীত্য আসে আর কি, তখন যখন পক্ষ বেছে নিতে হয় তখন এই পক্ষটাকে বেছে নিতেই হয়, এবং তখন আরো বেশি করে জোরটা বাড়ে যে আসলে লড়াইটা সৎ এবং অসতের মধ্যে, আসলে লড়াইটা ঠিক এবং বেঠিকের মধ্যে, তখনই আমরা জোরটা পাই। এবং সেই জোর দিয়েই আগামী 4 তারিখে সমস্ত কর্মচারী পক্ষ তাদের সেরা সেরা লয়ারদের নিয়েই ময়দানে নামবে, এবং আশা করি যে আমাদের আলটিমেট জয় হবে সেখানে, মানে এবং সরকারের এই যে মানে হীন মানসিকতা সেটার পরাজয় করবে। আলটিমেটলি দেখুন, আমি ভাবছিলাম ভাস্করবাবু, আপনারা তো অনেকের হয়ে লড়াই করছেন, এই যে এনএসকিউএফ
কি দুর্দশার মধ্যে আছে বলুন তো এই ছেলেমেয়েরা? মানে এটা নিয়ে তো আপনাদেরও লড়াই আছে আমি যতদূর জানি। হ্যাঁ, তারা তো আমাদের মধ্যেই আছে। সুতরাং মানে ভয়াবহ অবস্থা। এবং ওই যে দপ্তর এনএসটিউএফ যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে একদম পাহাড় প্রমাণ দুর্নীতি। মানে এত দুর্নীতি চিন্তা করা যাবে না। এই প্রকল্পটাকে কাজে লাগিয়ে অন্যান্য রাজ্য মাধ্যমিকের পর থেকে তাদের ছেলে মেয়েদেরকে স্কিল ডেভেলপমেন্টের কাজ করছে। মানে স্কিল ইন্ডিয়ার মধ্যে ঢুকিয়ে দিয়ে পরে স্কিল ডেভেলপমেন্টের কাজ করছে। আর আমাদের রাজ্যে সেটাতে সম্পূর্ণ উপেক্ষা করে যাচ্ছে। আসলে আপনি যত শিক্ষিত হবেন তত আপনার নাগরিক অধিকার বোধ জন্মাবে, এবং সেই অধিকার বোধ থেকেই আপনি আপনার নাগরিক পরিষেবা চাইবেন। এই রাজ্য সেটা চাই না। আর সেটা চাই না বলেই তার পরিণতিটা এই জায়গায় গিয়ে দাঁড়ায় যে বাঙালিদের গর্বের দুটো প্রতিষ্ঠান যাদবপুর এবং প্রেসিডেন্সি, যেখানে একটা সময় মানে চান্স পাওয়াটাই তার মানে সৌভাগ্যের বিষয় বলা হতো, সেখানে 50% আসন খালি থাকে। ঠিক। এবং শুধু তাই নয়, কলেজগুলোতে আপনি দেখেছেন, কলেজগুলোতে কত লক্ষ সিট পূরণ হলো না। অর্থাৎ মানুষের কলেজ মুখও, আর মানুষ মানে এ রাজ্যের অল্প বয়স্ক ছেলেমেয়েরা হতে চাইছেন। আলটিমেটলি বুঝে গেছেন যে এ রাজ্যে এমন একটা অচলাবস্থা দিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যাচ্ছেন যেখানে কলেজে মানে স্নাতকের পড়াশোনাটাও করতে চাইছেন না। আমি এই প্রসঙ্গে আপনাকে বলি, আমার কাছে একটা খবর এলো, আমি আপনাকে ডিটেলসটা দেবো, আপনি হয়তো জানেন। শুধু হাওড়া জেলাতে মানে 17টা স্কুল, প্রাইমারি শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। আজকে গতকালই আমি একটা ছোট্ট মিডিয়াতে দেখছিলাম, 17টা স্কুল। ভাগাড়ে যে ওই বেলগাছি মানে হাওড়ার ভাগাড়ের পাশে একটা স্কুল বিল্ডিং ছিল, ভেঙে পড়েছে। এখন তারা গাছের তলায় বসে স্কুল করছে, পাড়ার 4 জন টিচার এসে পড়াচ্ছে। কতটা মর্মান্তিক পরিস্থিতি! আর এইখানে দাঁড়িয়ে যাদের পুজো কমিটি দিয়েছেন, ঠিক আছে দিয়েছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু 1 কোটি টাকা 2 কোটি টাকা দুর্গাপুজো কমিটিগুলোকে জোর করে টাকাটা গেলাচ্ছেন। 1,10,000 তারা নির্লজ্জের মতো টাকাটা নেবেন। তাদের বলা উচিত না যে টাকা আমরা নেব না? কেন আপনি আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 2,73,000 কেন এখন বোধহয় 3,13,000 স্কুল শিক্ষকের পদ ভ্যাকেন্ট হয়ে গেছে। শুধু পুলিশ কর্মচারী 1,56,000 আমার হিসেবে, মানে 2,66,000 থাকার কথা, সেটা আছে 1,15,000, তার থেকে সিভিক ভলেন্টিয়ার বেশি। এন্টায়ার রাজ্যটাকে একটা কি বলবো মানে কন্ট্রাকচুয়াল কর্মীদের হাবে পরিণত করেছেন। অনেক ধন্যবাদ ভাস্করবাবু, আপনারা দিল্লি যান, শুভেচ্ছা থাকলো। ডিএ মামলাটা জিততে হবে, ডিএ মামলাটা জিততে হবে, এই একটাই শুধু প্রত্যয় থাক। আর এই প্রতারক সরকারকে নবান্নের 14 তলা থেকে সরাতে হবে। সে লড়াইটা আপনি অসামান্যভাবে আপনারা লড়ছেন, সংগ্রামী যৌথ মঞ্চ। আপনাদের প্রত্যেককে, আপনারা যারা এই মঞ্চটা দিন রাত উপেক্ষা করে, রোদ জল বৃষ্টি উপেক্ষা করে ওই এতে বসে আছেন শহীদ মিনার ময়দানে, আমি আরেকবার আপনার সঙ্গে কথা প্রসঙ্গে অনুরোধ করবো সমস্ত রিটায়ার্ড সরকারি কর্মচারীরা যারা সময় পাবেন কলকাতার আশেপাশে থাকবেন ওই শহীদ মিনার ময়দানে। আপনাদের কতদিন হলো? আজকে কতদিন? আজকে হলো 918 দিন। 918 দিন ধরে রোদ জল বৃষ্টি উপেক্ষা করে বসে রয়েছেন, একটা লড়াই, অসম লড়াই লড়ছেন একটা প্রশাসনের বিরুদ্ধে। আপনাদের শরিক হন সংগ্রামী যৌথ মঞ্চে, আপনারা সবাই যান। এটাই প্রত্যাশা থাকে। অনেক ধন্যবাদ ভাস্করবাবুর সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ দাদা।